নমস্কার। অতি সম্প্রতিকালে বা বলতে পারেন বিগত ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটার একটা অদ্ভুত ধরনের সমীকরণ দেখা যাচ্ছে। আমি আগস্ট মাসে ফিরে যাচ্ছি, যখন বাংলাদেশ উত্তাল, দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ, এই স্লোগানে যখন মুখরিত, তখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি এক প্রকার নীরব ভূমিকা পালন করেছিলেন। তিনি হাসিনাকে বা দেশের প্রধানমন্ত্রীকে, তখনও তিনি তাদের কথা মতো সাবেক হননি, তাকে বলেছিলেন যে যেসব রাস্তা দিয়ে ঢাকার দিকে লোকজন আসছে সেই রাস্তাগুলোকে আমরা আটকে দেব। কিন্তু তিনি তার কথাটাকে পালন করেননি, প্রথম কথা। পরবর্তীকালে ৫ তারিখে সাধারণ বাংলাদেশের মানুষের মনে একটা ধারণা হয়েছিল যে হাসিনা বোধহয় সত্যি ভিকটিম, বা সত্যি বোধহয় এর সঙ্গে, মানে ভিকটিম বলবো না, যে সত্যি এই বিষয়ে দোষী। তারপরে হাসিনা ভারতবর্ষে চলে আসলেন এবং সেনা তাকে তুলে দিল, তারা ভারতবর্ষে আসলো, ভারতের প্রতি বিষোদ্গার ইত্যাদি যা যা কিছু বিগত ৪-৫ মাসে আমরা দেখেছি। এবার তারপরেই অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে এবং তার মধ্যে ইউনূসও কিন্তু এর বাইরে ছিলেন না। তিনিও ভারতবর্ষ সম্পর্কে যথেষ্ট আজে বাজে ভাষায় কথা বলেছেন। তারপরে আসিফ নজরুল, যিনি আইনি উপদেষ্টা, তিনি বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। তো এই রকম করে তারা একের পর এক বক্তব্য রেখে গেছেন এবং ভারতবর্ষ সেই সময় সমস্ত কথাগুলো শুনে গেছে। একজন ভারতীয় হিসাবে তখন আমার খারাপ লেগেছিল। কিন্তু আজকে যারা বাংলাদেশ থেকে এটা দেখছেন, আমি বাংলাদেশে দু রকমের মানুষ আছেন, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা গেছে। একটা শ্রেণীর মানুষ যারা বিদেশের টাকায় নড়ে চড়ে, আরেকটা শ্রেণীর মানুষ যাদেরকে আমি বোকা বলি। এই বোকা শ্রেণীর মানুষটা সেদিনকে জল খাবে, সেই আন্দোলনে কে জল খাবে, সেই জল খাওয়া নিয়ে অনেক মায়েরা গেছেন জল নিয়ে, কেউ শরবত নিয়ে গেছে, সাধারণ রিক্সাওয়ালারা পথে নেমে এসছে। কিন্তু আজকে বিগত কয়েক মাসের মধ্যে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনের কয়েকটা আঙ্গিক দেখাচ্ছি। প্রথম কথা, বিগত ১.৫ সপ্তাহ থেকে, অর্থাৎ ১০ তারিখ সম্ভবত বিএসএফের এবং বিজিবির একটা মিটিং হয়েছিল। তারপরে কি সীমান্তে কোনো গন্ডগোল দেখছেন? আমি এটা বাংলাদেশিদের ক্ষেত্রে বলবো, এটাকে আমার এই চ্যানেলটাকে আপনারা মানুষের কাছে পৌঁছে দিন এবং এই প্রশ্নগুলো করতে শিখুন। আপনারাও এই প্রশ্নগুলোকে মানুষের কাছে দেখার ব্যবস্থা করে দিন। বিজেপির কোনো ভূমিকা দেখেছেন? দেখেননি। ১০ তারিখে আসলো, কোন জাদু মন্ত্রে সব চুপ হয়ে গেল। তারপরে ৭-৮ দিন আগে আপনাদের বিদেশ যিনি আছেন, বিদেশ ওটাকে কি বলে, উপদেষ্টা, তিনি কোনো একটা সময় বললেও ভুল হবে, সুনির্দিষ্ট করে বলছি, খালেদা জিয়ার আমলে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কলকাতায় তিনি সহরাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। তো আমার প্রশ্নটা খুব সুনির্দিষ্টভাবে, তিনি একমাত্র ভারতের সঙ্গে কথা বলতে এসে তিনি জয়শঙ্করকে যেতে বলেছিলেন এবং তিনি যখন যেতে বলেছিলেন, শুধু তাই নয়,
সেখানে তিনি একটা অভিযোগ করেছিলেন যে ভারতবর্ষ যেন এইসব ব্যাপারে ইন্টারফেয়ার না করে। তো ভারতবর্ষ ইন্টারফেয়ার করেনি, আপনি সকালবেলা উঠে ভারতের নাম বলবেন না, ভারতবর্ষ ইন্টারফেয়ার করবে না। খুব পরিষ্কার কথা, আপনাদের ওই পদস্থ অফিসাররা সেই কাজগুলো করেছে। কিন্তু তার থেকে দুদিনের মাথায় আপনাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি কিছুটা হুমকির সুরে, কিছুটা ধমকির সুরে এবং কিছুটা অসহায়তার সুর দেখাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু মানুষ আছেন, তারা বলবেন যে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন, আমরা মাথা ঘামাচ্ছি কেন? তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যখন হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল 2024 সালের জানুয়ারি মাসে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য হয়েছে, অর্থাৎ বাংলাদেশ যা আমাদের কাছ থেকে রফতানি করেছে, তাহলে সেই রফতানির অঙ্কটা এবং আজকের যে রফতানির পরিমাণ সেটা 17% বৃদ্ধি পেয়েছে। এক বছর পরে রফতানির পরিমাণ 17% বৃদ্ধি পেয়েছে। আপনারা কি এটা খোঁজ করে দেখেছেন যে যারা এতদিন ভারত বিরোধিতা করে ক্ষমতার আসনে বসেছে, ওই আপনাদের নাহিদ, কারণ তারা তো মানে শুরুর থেকেই তো বাংলাদেশের মানুষের সঙ্গে ফাজলামি করে আসছে, তারা এসছে কি বলে? তারা ছাত্র বলে এসছে, শিক্ষাঙ্গনে রাজনীতি হবে না। এখন তারা নিজেরাই রাজনৈতিক দল সৃষ্টি করলেন। তাদের বিপ্লবের খোঁজ পাওয়া গেল আমেরিকার টাকা পয়সাতে, তারা এখানে বিপ্লব করেছেন, সেটাও প্রমাণিত সত্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিগত কয়েকদিনের মধ্যে আদানির কাছ থেকে বিদ্যুৎ নেবে, চাল যাবে, এই যে সমস্ত যে পারপাসটা হচ্ছে এবং ভারতবর্ষকে যে বেশি ব্যবসা করতে মানে করার যে সুযোগ করে দেওয়া হচ্ছে, তারা পুনরায় বাংলাদেশের লোককে বোকা বানাচ্ছে না তো? আমার কিন্তু প্রশ্নটা থাকলো। কারণ যে একবার ঠকায় সে বারবার করে ঠকায়, আর এই বারবার ঠকানোতে তারা যা করবে, তাদের যে সততা, যে দুর্নীতি, অর্থাৎ বলেছে হাসিনা দুর্নীতি করেছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তারা বলেছে আমরা দেশ সেবা করব, বন্যা ত্রাণের টাকা মেরে দিয়েছে। তারা বলছে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসব, কিন্তু একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা পার্টিসিপেট করতে দেবে না। তারা বলছে শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে না, কিন্তু তারাই রাজনৈতিক দলটাকে তৈরি করছে। অর্থাৎ তারা যা যা বিরোধিতা করেছে তার সবগুলোকেই তারা গ্রহণ করেছে। এবার আমার যেটা মনে হচ্ছে যে তাদের এই ভারত বিরোধিতাটাও কি সাজানো গোছানো কোনো একটি পরিকল্পনা? প্রশ্নটা কিন্তু ওই সাজ্জিস আলম, নাহিদ ইসলাম আর মাহফুজ আলম এদের কাছে থাকলো। কারণ বাংলাদেশের এই পুরো ঘটনাটাই মিথ্যা এবং দ্বিচারিতার মধ্যে অবস্থিত। এই বাস্তবতাটা যদি সাধারণ বাংলাদেশি মানুষ বুঝতে পারে তাহলে ভালো, না হলে পরে কি হবে? না হলে একদিকে আপনাদের চোখের জলের খবর আর সংবাদ মাধ্যমে উঠবে না, ইউটিউবেও কেউ বলবে না, সোশ্যাল মিডিয়াতেও আসবে না। 180 টাকার তেল 280 টাকা 300 টাকাতে কিনলেও আপনাদের 50% গ্রোথ হলে পরেও কোনো অসুবিধা হবে না, কারণ আপনাদের মাথার মধ্যে এখন অন্য জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা সেটা গিলছেন। না হলে এই সোশ্যাল মিডিয়া দিয়ে ইউরোপ আমেরিকাতে বসে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিল্ডিংকে ভেঙে ফেলা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের তারিখগুলোকে মুছে ফেলার মধ্য দিয়ে যারা বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে পারে, তারা কিন্তু কয়েকদিন পরে আপনার কিডনিও বিক্রি করবে, পণ্য হিসাবে আপনার কিডনিটাও বিক্রি করবে। কারণ বাজারে কিডনির ভীষণ ক্রাইসিস চলছে এবং দরিদ্র দেশ থেকে কিডনি লিভার আনা হয়
এর ইতিহাস গোটা বিশ্বব্যাপী আছে। বাংলাদেশের জনগণকে বলছি, সাবধান হয়ে যান, আপনারা বিক্রি হয়ে যাননি তো? যদি আমার কথাগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং লাইকের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।